সব খোঁজ খবর নেওয়া শেষে দুই পরিবার বিয়েতে সম্পূর্ণ মতামত দিয়েছে। রুহানি আর দিশা এখন গ্রামে। জিহাদ তার পরিবার নিয়ে পাকা কথা গ্রামে এসেই ঠিক করেছে, বিয়ে হবে 3 মাস পর। আপাতত জিহাদ এবং রুহানিয়া চুটিয়ে প্রেম করছে। সময় সুযোগ পেলেই দুটিতে মিলে সারাক্ষণ ফোনে গুজুর ফুজুর করতে থাকে। রাত প্রায় 2টো বাজে, দুজন কারোর চোখে ঘুম নেই। জিহাদ অসহায় ভঙ্গিতে বলে, একটা কথা বলবো রুহি? রুহি সম্মতি জানিয়ে বলল, জিজ্ঞেস করার কি আছে, বলে ফেলুন। তোকে খুব দেখতে ইচ্ছে করছে। প্রতিদিনই তো ভিডিও কলে কথা হচ্ছে। ভিডিও কলে দেখা আর সামনে দেখার মধ্যে এক হলো? 2 সপ্তাহ হয়ে গেছে সামনাসামনি দেখা হয় নাই। রুহানিয়া ঠোঁট টিপে হেসে বলল, তাহলে এখন কি করা চাই? তুমি ঢাকা আসো। এখন ঢাকায় কি করে যাব? বাবা মাই বা কি ভাববে? কেউ কিছু ভাববে না, শুধু তুমি রাজি হলেই হলো, বাকিটা আমি সামলে নেব। আপনি সামলে নেবেন মানে? চৌধুরীকে দিয়ে বলাবো, ওর কথা তোমার বাবা মা ফেলতে পারবে না। ও আচ্ছা, এখন আমার বোনকে গোষ্ঠী হিসেবে ব্যবহার করছেন? এইভাবে কেন বলছো? তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। রুহানিয়া হেসে বলল, মজা করেছি। বাড়িতে যদি ম্যানেজ করাতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই। জিহাদ খুশি হলো। পরের দিন সকালে তিতাসকে নিয়ে চৈতির কলেজের সামনে হাজির হলো জিহাদ। চাইলে ফোনেই কথা বলা যেত, তবে জিহাদ মনে হচ্ছে সামনাসামনি ভালো মতন বুঝিয়ে বলা যাবে। ওদের দুজনকে দেখে চৈতি একটু অবাক হলো, আর মনে সে কাব্যকে খুঁজছিল, কিন্তু সে আসেনি, যে কারণে মন খারাপ হলো তার। এই কদিন কাব্য সত্যি আর কোনো ফোন করেনি, মেসেজ করেনি, এমনকি সামনেও আসেনি। এবং অবাক লাগলেও সত্যি যে চৈতি কাব্যকে ভীষণ মিস করছে, আর এখনও করে। কতবার সে নিজে থেকে কল দিতে গিয়েও ফোনটা আবার রেখে দিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। একসময় এই ছেলেটাকে তার বিরক্ত লাগতো, চরম বিরক্তকর মানুষ ছিল চৈতির কাছে। আর এখন কিনা তার শূন্যতা চৈতিকে জ্বালিয়ে মারছে। সময় বুঝিয়ে এইভাবে বদলে যায়, কী বা আর করার আছে? চৈতি তো আর চেয়েছে কাব্যকে মিস করতে যায়নি। কাব্য নিজেই তার অভ্যাসে পদার্পণ করেছিল, আর এখন সময় বুঝে পাল্টিয়েও গেছে, নাকি চৈতি নিজেই তাকে বদলে যেতে বাধ্য করেছে? তার চিন্তা চেতনা রেশ কাটে জিহাদের প্রশ্নে। জিহাদ জিজ্ঞাসা করে, তোমার এখন সময় হবে না তো? চৈতি একবার হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, ক্লাস শুরু হতে এখনো 25 মিনিট বাকি, 20 মিনিট দেওয়া যাবে। জিহাদ প্রসন্ন হয়ে বলল, এটাই অনেক। কলেজের পাশের একটা ক্যাফেতে বসলো ওরা। চৈতি আনমনে জিজ্ঞাসা করে ফেলল, আজ অফিস নেই আপনাদের? জবাবে জিহাদ বলল, আমি ছুটি নিইনি, তিতাস কাব্যর জন্যে যাইনি। ভ্রুকুটি করে চৈতি জানতে চাইল, ওনার কি হয়েছে? অসুস্থ একটু। বলল তিতাস। সঙ্গে আর চোখে চৈতিকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে মনের ভাবও বোঝার চেষ্টা করে নিল। চৈতি অবশ্য কিছু বলল না, অনেকটা মুখে কুলু পেটে বসে রইল। জিহাদ নিজের প্রসঙ্গে এসে সবটা খুলে বলল এবং অনুনয় করলো চৈতি যেন তার অনুরোধে রাজি হয়ে যায়। দ্বিমত করেনি চৈতি নিজেও, কারণ রুহানিয়া ছাড়া এখন তার নিজের রুমে ভালো লাগে না। কাব্যর মতো রুহিও নিজের অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেদিনই বিকেলে কলেজ থেকে বাড়িতে ফিরে মায়ের কাছে বায়না ধরলো চৈতি রুহানিয়াকে নিয়ে আসার জন্য। মেয়ে তার বড্ড জেদি জানে, তাই সে বলেছে, ঠিক আছে, তুমি নিজে ফোন করে বল। চৈতি সত্যি সত্যি ফোন করে কাকা আর কাকিকে মানিয়ে নিয়েছে। কালকে সকালের ট্রেনেই রুহানিয়াকে পাঠিয়ে দেওয়া হয়, এই হুকুমেই জারি করেছে। দিশাকেও সাথে পাঠাতে বলেছিল, তবে পড়াশোনার ক্ষতি হবে ভেবে দিশা যাওয়ার পারমিশন আপাতত হয়নি। কিছুটা মন খারাপ হলেও চৈতি মেনে নিয়েছে। কথা শেষে রুমে এসে অনেকক্ষণ পায়চারি করছে। কাব্যর অসুস্থতার কথা শুনে মনটা বিষণ্ণ হয়েছিল সারাদিন। ক্লাসেও মন বসেনি। এমনটা কেন যে হচ্ছে কে জানে। অবশেষে সে কল করতে গিয়ে অদৃশ্য এক দেওয়ালে উপস্থিতি টের পেয়ে কল করতে পারেনি। জেসমিন বেগমকে বলেছে আগামীকাল সে কলেজ যাবে না।
স্টেশনে যাবে রুহানিয়াকে আনতে। একটা দিনের কথা ভেবে জেসমিন বেগমও আর বাদ সাধেনি। শুধু জানতে চেয়েছিল সাথে জিহাদ যাবে কিনা। চৈতি মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছে। প্রত্যুত্তরে মৃদু হেসেছিল শুধু তিনি। সারা রাত তার ভালো করে ঘুম হলো না, যার দরুন সকালে ঘুম ভেঙে দেখলো চোখ দুটি লাল হয়ে আছে। সে হাই তুলে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে গোসল করে সাদা রঙের একটা 3 পিস পরে, ভেজা চুল তাই আর বাঁধেনি। সকালে নাস্তা সেরে বেরিয়ে পড়েছে জিহাদের সাথে। স্টেশনে পৌঁছিয়ে দেখলো সেখানে কাব্য আর তিতাসও আছে। কাব্য যখন জেনেছে চৈতি ও জিহাদের সাথে স্টেশনে আসবে, তখন থেকে তার মন উতলা হয়ে আছে চৈতিকে দেখার জন্য। কতদিন সরাসরি দেখা হয় না, কথা হয় না। মাঝে মাঝে সে দূর থেকে লুকিয়ে চৈতিকে দেখত, কিন্তু এতে তার মন ভরত না। তাই এতদিন পর এমন একটা সুযোগ পেয়ে মোটেও হাতছাড়া করতে রাজি হয়নি। বন্ধুর বেগতিক অবস্থা দেখে জিহাদ কিংবা তিতাস কেউ না করতে পারেনি। চৈতি গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, ওদের মাঝখানে তিতাস দাঁড়ানো। কাব্য ছটফট করছিল কথা বলার জন্য, কিন্তু কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না। অন্যদিকে কাব্য এতদিন পর দেখা মাত্র চৈতির অভিমানের পারদ তত্তর করে বাড়তে থাকে, অথচ মানুষটার উপর অভিমান করার কোনো অধিকারই তার নেই। তবুও যেন অদৃশ্য এক অধিকার চেয়ে এসে তার মস্তিষ্কে জোর খাটাচ্ছে। তিতাস কাব্যের মনের অবস্থা বুঝতে পেরে ভাবতে লাগলো কিভাবে দুজনের কথা বলিয়ে দেওয়া যায়। হুট করে খেয়াল হলো কাব্য নিজেই সাদা শার্ট পরেছে। আচমকা যেন বিশাল এক আইডিয়া আকাশ থেকে তার উপরে পড়ল। ভিতর ভেতর উত্তেজিত হলেও নিজেকে সামলে নিয়ে বলল, কি ব্যাপার, দুজনেই দেখছি ম্যাচিং ম্যাচিং প্ল্যানিং বুঝি? চৈতি চুকে একবার আর দৃষ্টিতে কাব্যর দিকে তাকালো, রাগান্বিত স্বরে বলল, প্ল্যানিং কেন হতে যাবে? সে সাদা পরবে জানলে কশ্মিন কালেও আমি আজ সাদা পরতাম না। মুখে এই কথা বললেও মন যে বলছিল অন্য কিছু। এতদিন পরও চৈতির এমন কঠোরতা দেখে মনে মনে আহত হয় কাব্য। তিতাসের সেদিনের বুদ্ধি সব বিফলে গেল। সে চৈতির মনে জায়গা নিতে পারেনি। এখনও কাব্য তার কাছে বিরক্ত করা একজন ব্যক্তি, অন্তত কথাবার্তা তো সেটাই প্রমাণিত। কাব্য আর কিছু না বলে বসে পড়ল। শরীরটা ভালো লাগছে না, জ্বর এখনও কমেনি। চৈতির সাথে দেখা হবে এই খুশিতে মন এতক্ষণ উৎফুল্ল থাকলেও চৈতি স্পষ্ট বাক্যে তার সকল উৎফুল্লতা উবে গিয়ে মনে একরাশ কষ্ট ভর করেছে। কাব্যর নীরবতা দেখে চৈতি ভীষণ অবাক হলো। আগে কাব্য তো এমন ছিল না। চৈতি জিহাদের কানে কানে কিছু বলে কাব্যর পাশে কিছুটা দূরত্ব রেখে বসলো। তিতাস নিশ্চুপ হয়ে কাব্যর অন্য পাশে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ বাদে জিহাদকে দোকান থেকে আসতে দেখে চৈতি উঠে এগিয়ে যায়, জিনিসগুলো নিয়ে ফের এসে কাব্যর পাশে বসে। নিন। কাব্য অবাক হয়ে তাকায় চৈতির দিকে। চৈতি ভ্রু কুচকে রেখেছে। কাব্য তাকাতে দেখে কুচকানো ভ্রু আরও কিছুটা কুচকে ফেলে, জিজ্ঞাসা করে, ওভাবে তাকিয়ে আছেন কেন? জ্বরে তো দেখে একদম কাবু হয়ে গেছেন। কাব্য নিশ্চুপ। চৈতি বলল, জ্বরের জন্য বুঝিয়ে এনার্জি কমে গেছে, নাকি জ্বরের আগে থেকেই আমায় মানানোর এনার্জি কমে গেছে? সেদিন মনে হয় এনার্জি বিস্কুট সম্পূর্ণ খাননি। নিন, এখন এনার্জি বিস্কুট খেয়ে আপনি ফের আমায় মানানোর জন্য এনার্জি তৈরি করুন, আর আমি ঝগড়া করার জন্য এনার্জি তৈরি করি। কাব্য হেসে ফেলে। তার চোখে পানি চলে আসে। জ্বরের প্রভাবে নাকি খুশিতে সেটা বুঝতে পারছে না। তিতাস আর জিহাদ এতক্ষণ চুপচাপ ওদের দেখছিল আর কথাগুলো শুনছিল। চৈতির স্বাভাবিক ব্যবহারে ওরা ভীষণ খুশি। এর মাঝে ট্রেন এসে পড়ে স্টেশনে। জিহাদ তিতাসের উদ্দেশ্যে বলল, চল আমরা গিয়ে রুহিকে খুঁজি। তিতাস মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। চৈতি বিস্কুটের প্যাকেট ছিঁড়ে এগিয়ে দিয়ে বলল, হাঁ করে তাকিয়ে আছেন কেন? এনার্জি বিস্কুট খান আর এনার্জি বাড়ান। কাব্য এবারও হাসে, বলে, তোমার হাতটা কি একটু ধরতে দেবে চৈত্র? এত ভালো কেন দেখতে বলো? তোকে পেলে দুনিয়া অচল। আমি জেগে থাকি তোরই জন্যে রোজ। ধীরে ধীরে ধরা পড়বি, আয় তোকে বেঁধে নেব ইশারায়। কি যে অবস্থা আমার একটু বোঝ। আজই মনটা থাকে তোরই আঁকে বাঁকেতে, তিলে তিলে যায় মোড়ে কি বেঘরে তোকে বলে বোঝানো দায়। হাওয়ারা চুপি চুপি কানে বলে গেল তুই আমার, ফেরারি মন কেন শুধু বলে তুই আমার। কাব্যর গান গাওয়া শেষ হলে চৈতি আর চোখে একবার তাকালো। কেমন জানি লজ্জা লাগছে তার। কাব্যর চোখে মুখে একরকম মাদকতা রয়েছে। চৈতি স্পষ্ট খেয়াল করছে এটা।
দমকা হওয়ায় চুলগুলো উড়ে মুখের উপর এসে বিরক্তি করছিল ভীষণ। চৈতির চুলগুলোকে কানের পিঠে গুজে দিল। কাব্য বাধা দিয়ে বলল, চুলগুলোকে আটকাচ্ছ কেন? ওদের উঠতে দাও। বিরক্ত লাগছিল। কাব্য হাসে, মুচকি এসে বলে, সে তো প্রথম প্রথম আমাকেও তোমার বিরক্ত লাগতো, মানিয়ে তো নিয়েছো তাই না? এমনভাবে বলছেন কেন? আপনি বিরক্ত করতেন বলেই তো বিরক্ত লাগতো। আচ্ছা বেশ মানলাম, এখনও কি বিরক্তিকর আমিটাকে বিরক্ত লাগে তোমার? হুম। চৈত্র তুমি ভীষণ কিপটে জানো। চৈতি চোখ দুটো বড় বড় করে তাকালো কাব্যর দিকে, চোখের ভাষায় উত্তর পাওয়া আকাঙ্ক্ষা। কাব্যর সামনে দৃষ্টি রেখে বলল, সকালে হাতটা ধরতে চাইলাম, দিলে না। এখন গানের ভাষায় নিজের মনের কথা জানালাম, সেখানেও কোনো রেসপন্স করলে না। তুমি এমন কেন? কথাগুলো বলে শেষ করে পাশে বসে থাকা চৈতির দিকে তাকালো কাব্য। চৈতি এতক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেও এবার সে দৃষ্টি সরিয়ে নিয়েছে। দুজনে বর্তমানে আছে বিশাল নদীর বুকে, নৌকার মাঝে। মাঝি তার দক্ষ হাতে বৈঠা চালাচ্ছে। নীরব শীতল নদীর বুক চিরে বয়ে চলেছে ডিঙি নৌকাটি। বিকেলের শীতল বাতাসে মনোরম পরিবেশটিকে আরও মোহনীয় করে তুলেছে সময়। সকালে চৈত্রী হাত বাড়াতে গিয়েও পারেনি। সেই সময় রুহানি আর জিহাদ আর তিতাস চলে এসেছিল। কাব্যর আবদার বেমালম ভুলে গিয়ে চৈতি দৌড়ে গিয়ে রুহানিকে জড়িয়ে ধরেছিল। বাড়ি ফেরার পথেও কাব্যর সাথে তেমন করে কথা হয়নি। বাড়িতে আসার পর চৈতির সেটা খেয়াল হয়েছে এবং আর কোনো কিছু না ভেবেই সে কাব্যকে ফোন করেছিল। ছোট্ট আবদারটিকে উপেক্ষা করে যাওয়াতে কাব্য ভীষণ মন খারাপ হয়েছিল। একটু আধটু অভিমানও হয়েছিল বই কি, কিন্তু সে তো আর চৈতির মতন তার অভিমানগুলো বুঝিয়ে দিতে পারে না, মন খারাপ করে বসে থাকতে পারে না। তাই যতটা পেরেছে পথের সবার সাথে স্বাভাবিক থেকেছে, হেসে কথা বলেছে। এমনকি জ্বরও তখন তাকে কাবু করতে পারেনি। তবে তার মন বলেছিল বাড়ি ফিরে চৈতি নিশ্চয়ই তাকে ফোন করবে। তার মনের কথা সত্যিই হয়, সত্যিই চৈতি তাকে ফোন করেছিল, যার দরুন কাব্যর ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠেছিল। দুজনের কথা বলে ঠিক করেছিল আজ বিকেলেই দেখা করবে। চৈতি মনে মনে অতীতের কথাগুলো ভাবছিল। এবার সে জিন্স হাঁটুর নিচ অবধি ভাঁজ করে নিয়ে পানিতে পা নামালো। কাব্য আতকে উঠে বলল, কি করছো? চৈতি কাব্যর দিকে তাকিয়ে বলল, ভয় পাচ্ছেন কেন? পানিতে নামবো না। যদি পড়ে যাও, পা উঠিয়ে বসো। পড়ে গেলে আপনি তুলবেন? সব সময় মজা ভালো লাগে না চৈত্র, প্লিজ পা উঠিয়ে বসো। নৌকা দুলছে দেখেছো? প্লিজ চৈত্র। চৈতি কাব্যর কপালে হাত রেখে বলল, ও মা, এমন করছেন কেন? জ্বর বেড়েছে বুঝি? এমনিভাবে চৈতির আদরের ছোঁয়া সে প্রথম পেল। পিঠের মেরুদণ্ড দ্বারা মনে হলো শীতল এক হাওয়া বয়ে যাচ্ছে। বুকের ভেতরে ডিপ ডিপ আওয়াজ হচ্ছে। অজানা এক ভালো লাগার সমুদ্রের অতলে ডুবে যাচ্ছে সে। স্থির দৃষ্টিতে চৈতির মুখের দিকে নিবদ্ধ। কাব্য খুব করে ইচ্ছা করছিল চৈতির হাস্যোজ্জ্বল দু চোখ পাতায় হালকা করে চুমু খেতে। ততক্ষণে চৈতি হাত সরিয়ে নিয়েছে। কল্পনার রাজ্য থেকে কাব্য তখনও নিস্তার পায়নি। চৈতি দুষ্টুমি করে পানি ছিটিয়ে দিল কাব্যর মুখে। কাব্য হক চকিয়ে ওঠে। কিছু বলার পূর্বেই দেখে চৈতি পানি থেকে এখনো পা ওঠায়নি, উল্টো পানিতে পা দিয়ে ঝাপাঝাপি করছে। এতে পানিতে অদ্ভুত ঝুপঝাপ কলকলানির মতন শব্দ হচ্ছে। চৈতিকে এইভাবে প্রাণোচ্ছল দেখতে যেমন ভালো লেগেছিল, তেমনি পানির এই অদ্ভুত শব্দও ভালো লাগছিল। এত ভালো লাগার মাঝে কাব্যর মনে ভয় কাটেনি। সে বারবার অনুনয় করে বলছে, প্লিজ পা উঠিয়ে বসো না চৈত্র, কেন কথা শুনছো না? চৈতি তখনও পা দিয়ে পানিতে শব্দ করছিল। এবার সে নিজেই একটা হাত কাব্যর দিকে এগিয়ে দিয়ে বলল, এতই যখন ভয়, ঠিক আছে, আপনি তবে আমার হাত ধরে রাখুন, তাহলে নিশ্চয়ই আমার আর পানিতে পড়ে যাওয়ার ভয় থাকবে না। চৈতি নিঃসংকোচে বলার কথাগুলো মাঝ বরাবর তলিয়ে যাচ্ছিল কাব্য, তবে সুযোগ হাতছাড়া করল না। শক্ত করে নিজের হাতের মুঠোয় চৈতির হাত চেপে ধরে বসে রইল। নিজের প্রাণের বিনিময়ে হলেও এই মেয়েটিকে তার আগলে রাখতে হবে। কাব্যর এমন নিস্তব্ধতা চৈতি মুচকি হেসে বলল,